আমাদের মতো আমাদের স্মার্টফোনেরও কিন্তু একটা ক্যারেক্টার থাকে। কোনো স্মার্টফোন খুব ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে, কোনো স্মার্টফোন খুব ভালো ক্যামেরা পারফরমেন্স প্রোভাইড করে, আবার কেউ ডিজাইন, ব্যাটারি এই সমস্ত দিক থেকে এগিয়ে থাকে। কিন্তু অলরাউন্ডার স্মার্টফোন যেখানে পারফরমেন্স তো দিতেই হবে, তার সঙ্গে সঙ্গে ক্যামেরাটা খুব ভালো না হলেও চলবে, কিন্তু বেশ ভালো ক্যামেরা প্রোভাইড করতে হবে। আজকে আমাদের হাতে রয়েছে পোকো F7। বরাবর আমরা পোকো F সিরিজের স্মার্টফোনকে দেখি দুর্ধর্ষ পারফরমেন্স প্রোভাইড করেছে, গেমিং এর ক্ষেত্রে একদম চূড়ান্ত লেভেল। কিন্তু পোকো F7 এই গেমিং সেন্ট্রিক বা পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস থেকে বেরিয়ে এসে ক্যারেক্টার চেঞ্জ করে সেটা কি বেস্ট অলরাউন্ডার হতে পারলো, সেটা তো আজকে আমরা পরীক্ষা করে দেখবই। আর আমাদের মতো বেস্ট অলরাউন্ডার পারফরমেন্স পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা তোমাদের জন্য ওয়েট করে আছে, প্রেস করে দিও আর লাইক করে দাও। যদি পরে গিয়ে মনে হয় রিভিউতে কিছু বাকি থেকে গেল তখন ডিসলাইক করে দিলেও চলবে। তাহলে চলো প্রথমে বক্স প্যাকেজিং দেখেই শুরু করি। বক্সের ভেতরে প্রথমে স্মার্টফোনটা তো অবভিয়াসলি ছিল 90 ওয়াটের ফাস্ট চার্জার, টাইপ সি কেবল, তবে এটা টাইপ সি টু টাইপ সি হলে বেটার হতো। পাশাপাশি এখানে একটা ব্ল্যাক কালারের কেস রয়েছে, কোনো রকম ময়লা হয়ে যাওয়ার ভয় নেই। আর সিম ইজেক্টার প্রিন্ট, কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে। ওহো, তোমার আর আমার মধ্যে ক্লিয়ার থাকার জন্য বলে দিই, এটা কোনো পেড রিভিউজ নয়, স্মার্টফোনটাও কোম্পানির কাছেই ফিরে যাবে। আর এখানে আমি যে কথাগুলো বলবো সম্পূর্ণ প্রপার টেস্টিং এর পরেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমাদের মেন উদ্দেশ্য স্মার্টফোনটাকে নিয়ে, স্মার্টফোনটা হাতে ধরেই যেটা প্রথমেই ফিল হবে, আগের জেনারেশনের থেকে স্মার্টফোনটা অনেক বেশি ভারী হয়ে গেছে, প্রায় 222 গ্রাম। তার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা মোটা হয়েছে, আর তার পেছনে দুটো কারণ রয়েছে। প্রথমত এখানে গ্লাস ব্যাক ডিজাইন দেওয়া হয়েছে, আর এখানে মেটাল ফ্রেম দেওয়া হয়েছে, আর তার পাশাপাশি 7550 mAh এর ব্যাটারি। আর তার জন্যই স্মার্টফোনটা হাতে একটু বেশ বড় আর বাল্কি ফিল হচ্ছে। তবে ছোট হাত থাকলে এক হাতে ইউজ করা একটু সমস্যা। 3টে কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল। তবে তোমরা যদি একদম ফাঙ্কি লুক চাও, সেক্ষেত্রে এখানে সাইবার সিলভার এডিশন রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের প্রসেসরের ডিজাইন শোকেস করা হয়েছে। ওই ব্যাপারে ডিজাইনটা ভালো লাগছে। আর আমার কাছে যেটা রয়েছে হোয়াইট কালার, আর এর সাথে ব্ল্যাক কালারের ভ্যারিয়েন্ট। তোমরা যারা একদম মিনিমালিস্টিক ডিজাইন পছন্দ করো তাদের জন্য এই দুটো ভ্যারিয়েন্ট। তবে হ্যাঁ, ক্যামেরা হাউসিং এর ভেতরে হালকা একটা গ্রিনিশ লাইন দেওয়া হয়েছে, যেটা মোটের ওপর দেখতে ভালো লাগছে, ফাঙ্কি লুক একটু হলেও বজায় থাকছে। ওভারঅল কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন ব্যাক প্যানেল এবং ফ্রন্ট প্যানেলে একটু হলেও প্রোটেকশন বেশি দিচ্ছে। আর আগের জেনারেশনে থেকে এবার এই জেনারেশনে IP66, 68, 69 তিনটে রেটিংই দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ জলের তলাতেও এই স্মার্টফোনটা ইউজ করা যাবে। তবে আমি কখনোই সেটা রেকমেন্ড করব না, কারণ একবার খারাপ হয়ে গেলে তোমরা কিন্তু কোনো রকম ওয়ারেন্টি পাবে না। এক কথায় বলতে গেলে ফোনটা দেখতে ভালো লাগছে, প্রিমিয়াম হ্যান্ড ফিলিংও প্রোভাইড করছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ফোনটা ভারী আর বাল্কিও লাগছে। কিন্তু ফোনটা যথেষ্ট চওড়া আর মোটা হওয়ার পরও এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক নেই, কোনো রকম মাইক্রো SD কার্ড স্লট নেই, সিমের সাপোর্ট নেই। তবে আমরা বরাবর যেমন আয়ার ব্লাস্টার পাই, এখানে কিন্তু আয়ার ব্লাস্টারটা উপরের দিকে দেওয়া হয়নি, ঠিক ক্যামেরার ফ্ল্যাশের নিচে আয়ার ব্লাস্টারটা যোগ করে দেওয়া হয়েছে। সুতরাং এটা দিয়ে তোমরা রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবে, টিভি ফ্রিজ এসব। গার্লফ্রেন্ড বা ওয়াইফকে আবার কন্ট্রোল করতে যেও না, কপালে দুঃখ আছে বস। যাই হোক, এবার সরাসরি আমরা ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলবো। 6.83 ইঞ্চির 1.5K এর একটা পিওলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এখানে ডিসপ্লেতে গিয়ে তোমরা যদি 120 হার্জের রিফ্রেশ রেটটা সিলেক্ট করো, তবেই প্রপার 120 হার্জের এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছে। না হলে কোনো অ্যাপ্লিকেশন 60 হার্জ, 90 হার্জ এই ধরনের সুইচিংয়ে প্রবলেম আসছে। ডাইরেক্ট সানলাইটে আমরা ডিসপ্লেটাকে ইউজ করে দেখেছি, যথেষ্ট শার্প আর ভিজুয়ালও যথেষ্ট ভালো, কোনো রকম অসুবিধা হচ্ছে না। এর পাশাপাশি আমরা ইউটিউবে 4K HDR কন্টেন্ট চালিয়ে দেখেছি, একদম শার্প কন্টেন্ট প্রোভাইড করছে, কোনো রকম ভিউইং অ্যাঙ্গেলে ইস্যু নেই। তবে সাউন্ড কোয়ালিটিতে ডুয়েল স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে, এর সাথে ডলবি অ্যাটমসের সাপোর্টও রয়েছে, স্পেশাল অডিও সাপোর্ট নেই। তো এই ব্যাপারগুলো একটু হলে বেটার হতো। কিন্তু আমরা যখন ওভারঅল সাউন্ড কোয়ালিটি শুনছি, বেস ট্রিবল অ্যাডজাস্টমেন্ট ভালো ছিল, কিন্তু এই প্রাইস রেঞ্জে কোথাও গিয়ে আমার এভারেজ মনে হয়েছে। আর তাছাড়া ডিসপ্লে লো লাইটে TUV রাইনল্যান্ড সার্টিফিকেশান রয়েছে, পাশাপাশি ওয়েট টাচ কন্ট্রোল 2.0 দেওয়া হয়েছে, DCI P3 কালার গ্যামেটের সাপোর্ট রয়েছে। ওভারঅল ডিসপ্লের এরিয়াটা একটু চওড়া মনে হলেও দেখতে খুব একটা খারাপ লাগছে না, কারণ এর ডিসপ্লের বেজেল আর চিন একেবারেই কম। আর ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট এবং রেসপন্সিভ কাজ করছে। তবে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার মাত্র 10 সেকেন্ডের জন্য ওপেন থাকে। জানি না অলওয়েজ অন ডিসপ্লে নিয়ে পোকো বা শাওমি কখনোই সিরিয়াসলি কেন নেয় না,
আমার তো ইউজ করতে ভালোই লাগে। সো ডিসপ্লে নিয়ে কিন্তু কোনো রকম অভিযোগ নেই, কিন্তু অনেক কিছু নিয়ে অভিযোগ রয়েছে, সেগুলো এক এক করে বলি। ভিডিওটা সম্পূর্ণ দেখো, তোমরা সমস্ত প্রবলেমগুলো নিজেই ধরে নিতে পারবে। প্রথমত এখানে কোয়ালকমের সেকেন্ড বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট রয়েছে। কোম্পানি ক্লেম করেছে 21 মিলিয়ন স্কোর, তবে আমাদেরও তো চেক করতে হবে। আমরা প্রথমবার 16 লাখের আশেপাশে Antutu পেয়েছি, সেকেন্ডবার 18 লাখসের আশেপাশে Antutu পেয়েছি। পাশাপাশি এখানে UFS 4.1 স্টোরেজ টাইপ, DDR5X RAM রয়েছে। সুপার পারফরমেন্স প্রোভাইড করছে, ডেলি অ্যাপ্লিকেশনগুলো স্মুথলি রান করছে। এমনকি আমরা BGMI টেস্ট করেছি, BGMI এর কথা একটু পরে আসছি, কিন্তু অ্যাপ্লিকেশন শুধুমাত্র স্মুথলি রান করলেই তো হবে না, সেক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আউট অফ দ্য বক্স Android 15 রয়েছে, HyperOS 15-এরও কাস্টমাইজেশন রয়েছে, কিন্তু ওভারঅল HyperOS এর সেই স্মুথ এক্সপিরিয়েন্সটা আমি যথেষ্ট মিস করেছি। আজকের দিনে ColorOS, OxygenOS একদম সুপার পারফর্ম করছে। তার পাশাপাশি One UI, সেখানে ভরে ভরে AI ফিচার রয়েছে। HyperOS এর যে ইউনিকনেস ছিল, যেটা MIUI আমরা দেখেছিলাম, সেই ইউনিকনেসটা কোথাও গিয়ে আমি মিস করেছি। উপরন্তু 4 বছরের অপারেটিং সিস্টেম আপডেট, 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দেওয়া হবে, আর ফ্রিতে ভরে ভরে প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন রয়েছে। আনইনস্টল করা যাচ্ছে ঠিকই, তার পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের AI ফিচার, খুব একটা AI ফিচার বেশি নেই, লিমিটেড AI ফিচার যেমন সার্কেল টু সার্চ, AI নোট অ্যাসিস্ট, এইগুলো রয়েছে যেগুলো তোমরা ইউজ করতে পারো। এবার তাহলে গেমিং পারফরমেন্সের কথায় আসি। গেমিং পারফরমেন্সের জন্য আমরা BGMI খেলে দেখেছি, মোটামুটি 90 FPS এখানে গেমিং করা যায়, আর সেটা স্মুথলি প্লেবেল ছিল। এমন নয় যে খুব হাই পিং মোমেন্টে এটা ফ্রেম ড্রপ করছিল, টুকটাক ফ্রেম ড্রপ করে, সেটা নিয়ে কোনো রকম প্রবলেম নেই। প্রফেশনাল গেমিং হলেও তোমরা সুপারভাবে গেমিং হ্যান্ডেল করতে পারবে। এমনকি হাই গ্রাফিক্সওয়ালা গেম যেটা জেনসিন ইম্প্যাক্ট, সেটাও আমরা এখানে ইনস্টল করে খেলে দেখেছি। প্রপারলি মেনটেন থাকে FPS, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটে কোনো রকম প্রবলেম হবে না। তারপরে আস্তে আস্তে পেছনের দিকটা হালকা হিট হলেও, তবে ওভারঅল গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো। যাই হোক, ব্যাটারি সেকশনে 7550 mAh এর ব্যাটারি, মোটামুটি 90 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে 1 ঘন্টার আশেপাশে ফুল টাইম লাগছে। আর একবার চার্জ করলে যতই হেভি গেমিং করো না, আমি খুব হেভি গেমিং করলেও 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ তোমরা পেয়ে যাবে। আর নর্মাল ইউজ করলে তো 2 থেকে 2.5 দিন ব্যাটারি ব্যাকআপ নিশ্চিন্ত। তার পাশাপাশি 22.5 ওয়াটের একটা রিভার্স ওয়্যারলেস চার্জিং রয়েছে। মোটামুটি এটাকে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করা যাবে, আর তাই জন্যই স্মার্টফোনটা একদিকে বাল্কি আর একটু ওয়েটি হয়েছে। তো কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, এটাই তার নাম। কিন্তু আরেক জায়গায় স্যাক্রিফাইস করতে হবে, এর ক্যামেরা হাউসিং নিয়েই তো কথা বলা হয়নি। ও মাই গড, এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। যে প্রাইমারি ক্যামেরাটা সনির ক্যামেরা রয়েছে, কিন্তু যেটা সব থেকে বেশি খারাপ লেগেছে, এর যে ফ্রন্ট ক্যামেরা 1080p আপ টু 60 fps এ ভিডিও শ্যুট করা যায়। একটা এত দামি ফোন, সেখানে 4K ভিডিও সাপোর্ট থাকবে না, আর যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 যথেষ্ট ক্যাপাবল চিপসেট। যাই হোক, আমরা প্রাইমারি ক্যামেরা দিয়ে ডে লাইটে, লো লাইটে, স্টুডিও লাইটিং কন্ডিশনে বিভিন্ন ধরনের ছবি তুলেছি। ছবিগুলো কোথাও কোথাও খুব ভালো আসছে, কোথাও কোথাও ডাইনামিক রেঞ্জও ভালোভাবে মেনটেন করতে পারছে, এক্সপোজার কন্ট্রোল ঠিকঠাক ছিল, কোথাও কোথাও একটু ম্যাশে ছবি দিচ্ছে, ঠিকঠাক হয়তো কালার অ্যালগোরিদম ঠিক রাখতে পারছে না। মানে ওভারঅল এর ক্যামেরা অতটা কনসিস্টেন্ট নয়। এখানে দেখো আল্ট্রা ওয়াইডে ছবি তুলেছি, যেখানে আকাশের যে ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছে, তবে শার্পনেস কিছুটা কম। এখানে দেখো আমার মুখটাকে একটু ডাল করে দিয়েছে, মানে সেই বুস্ট করে সোশ্যাল মিডিয়ায় রেডি ছবি অতটা আসছে না। তবে হ্যাঁ, ক্যামেরা নিতান্তই খারাপ এটাও বলা চলে না, মোটামুটি একটা এভারেজ কোয়ালিটির ক্যামেরা দিচ্ছে। আমি বিভিন্ন লাইটিং কন্ডিশনে যত ধরনের ছবি তুলেছি তোমাদের সামনে দিয়ে দিলাম, তোমরা দেখে একটা আইডিয়া করতে পারবে। 30,000 টাকার বিচারে আমি যদি করি, তাহলে ক্যামেরাটা একটু উইক। আর ক্যামেরাতে আরেকটা জিনিস থেকে আমি যথেষ্ট অবাক হলাম, একটা 10-15 হাজারের ডিভাইসেও স্লো মোশন, টাইম ল্যাপস এই সমস্ত ফিচার থাকে, এর ক্যামেরা ইউএ স্লো মোশন, টাইম ল্যাপস বা আদার্স যে ফিচারগুলো, সেরকম কোনো অপশানই নেই। সো পরবর্তীতে যদি আপডেটের মাধ্যমে রোল আউট হয়, সেই আপডেট অবশ্যই দিয়ে দেবো। ততক্ষণের জন্য আমি প্রথমেই শুরু করেছিলাম না, প্রত্যেকটা স্মার্টফোনের আলাদা আলাদা ক্যারেক্টার থাকে। কেউ ভালো ক্যামেরা প্রোভাইড করে, কেউ ভালো পারফরমেন্স প্রোভাইড করে, কেউ অলরাউন্ড পারফরমেন্স প্রোভাইড করে। তোমাদের যাদের গেমিং পারফরমেন্স প্রায়োরিটি, তারা এই স্মার্টফোনটাকে নিতে পারো। কিন্তু তোমরা যদি একটু বেটার সাথে ক্যামেরা চাও, একটু বেটার হ্যান্ড ফিলিং চাও, মানে হালকা হবে, পাতলা হবে, স্টাইলিশ হবে, আবার তোমরা যদি বেটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স চাও, তাহলে অন্য অপশন অ্যাভেলেবেল রয়েছে। তবে এই স্মার্টফোনটা শুধুমাত্র তাদের জন্য যারা সব থেকে বেটার গেমিং এক্সপিরিয়েন্স চাইছো, আর পাশাপাশি একটা বেটার ব্যাটারি পারফরমেন্স, যারা সবসময় চাইছো না ফোন নে চার্জার গুঁজে রাখতে। ওভারঅল এবার তোমরা বলো, তোমাদের কাছে একটা অলরাউন্ডার স্মার্টফোন বেশি প্রায়োরিটি পাবে, না এই গেমিং সেন্ট্রিক ব্যাটারি সেন্ট্রিক স্মার্টফোন? কমেন্ট বক্সে লিখে জানাও। আর এই ধরনের জেনুইন প্রপার রিভিউর জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা স্মার্টফোন কিনবে বলে ভাবছে, দেরি করছো কেন? তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও বস, তাদের কাজে আসবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কোনো কমেন্ট থাকলে জানিও। দেখা হবে আগামী পর্বে।